মূলত ইন্ডিয়ান ভিসা বন্ধ করাতে মনে করেন যে আমার কপাল ফুটতেছে ধরতে গেলে। যেমন মনে করেন আমি একটা গার্মেন্টস সেক্টরে জব করি, আমি এই সেক্টরে জব করতে করতে মনে করেন যে আমারও মনে একটা চিন্তা ভাবনা আছে যে আমি যে আমার যে স্কিল নিয়ে আমি কাজ করতে, এই স্কিলটা আমি বাইরের কোনো একটা রাষ্ট্রে দেখি আমি কিছু করতে পারি কিনা। তো এই চিন্তা ভাবনা মাথায় করেই কিন্তু মূলত আমার এই রোমানিয়া যাওয়ার আর কি প্ল্যান আর কি। তো যাই হোক, আমি মানে যে এটা আমাদের কিছু অনলাইন আছে, সাইট আছে। তো ওই সাইটগুলোতে আমি ঘাটতে ঘাটতে কোনো একটা কোম্পানির সাথে আমার যোগাযোগ হয়। যোগাযোগ করার পরে তাদের সাথে আমি পরিচয় হই বা আমার স্কিল তাদের সাথে আমি শেয়ার করি। শেয়ার করার পরে তারা আমার প্রতি মনে করেন যে যাই হোক ইন্টারেস্টেড হয়ে তারা আমার মানে ডকুমেন্টস স্বরূপ তারা নেয় আর কি। নেওয়ার পরে তারা মানে একটা ওয়ার্ক পারমিট বের করে দেয় আমার। তো ওয়ার্ক পারমিট বের করে দেওয়ার পরে যাই হোক সেই ওয়ার্ক পারমিট নিয়ে কিন্তু পরে আমি আবার ভিসা থিংয়ের সাথে এগুলো মানে বাকি কাজগুলো আর কি করি আর কি, যে প্রসেসিং যে সিস্টেমগুলো আর কি, যেমন ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করা লাগবে, তারপর হচ্ছে এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, এগুলো ভিসা থিংয়ের মাধ্যমে করতেছি আমি আর কি। তো যাই হোক, গত মে মাসে কিন্তু আমি ওয়ার্ক পারমিট পেয়েছি। মে মাসে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে ভিসা থিংয়ের মাধ্যমে রোমানিয়ান অ্যাম্বাসিতে কিন্তু আমরা পরে অ্যাপ্লিকেশন করি। সেপ্টেম্বরের 23 তারিখ কিন্তু আমাদের হলো অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল আর কি রোমানিয়ান অ্যাম্বাসিতে। তো তার এর আগে তো আবার হচ্ছে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট পাইছি, আমরা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে কিন্তু আমাদের ইন্ডিয়ান ভিসা অ্যারেঞ্জ করতে হবে। তো সেই ইন্ডিয়ান ভিসাও কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করা হয়েছিল। তো শেখ হাসিনা যেদিন অ্যাপ্লিকেশন করছি আমরা, শেখ হাসিনা পালাইছে হলো 5 আগস্ট, আমাদের ফিঙ্গার ডেট পড়ছিল হলো 4 আগস্ট। 4 আগস্ট ফিঙ্গার ডেট পড়ছিল। তো হরতালের কারণে কিন্তু আমরা ফিঙ্গার দিতে পারিনি। না দেওয়াতে মনে করেন যে এখন শেখ হাসিনা তো মনে করেন যে দেশের মধ্যে এরকম গণ্ডগোল চলে হয়ে গেল, শেখ হাসিনা দেশ ছেড়ে পালালো। এখন যাই হোক সরকারি কার্যক্রম মোটামুটি কয়েকদিন বন্ধ ছিল, কিন্তু এগুলো নিয়ে বন্ধ থাকার কারণে এমনকি মানে ইন্ডিয়ান ভিসায় বা যে কোনো রাষ্ট্রের যে ভিসা টিসাগুলো আছে সবগুলো টোটালি কিন্তু বন্ধ ছিল। পরে আস্তে আস্তে অন্য কিছু কিছু কার্যক্রম কিন্তু খুলতে থাকে। এখন মূলত যে ইন্ডিয়ান ভিসা কিন্তু আমরা টোটালি এখন আর পাওয়া যাইতেছে না। এইটা দেখতেছি বিভিন্নভাবে আমরা ট্রাই করতেছি, কোনোভাবে পাইতেছি না। প্রায় 2 মাস 3 মাস হয়ে যাইতেছে, 3 মাস হয়ে যাচ্ছে ইন্ডিয়ান ভিসা পাইতেছি না। আমাদের ওয়ার্ক পারমিট অলরেডি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট আমাদের কিন্তু মিস হয়ে গেছে। ওয়ার্ক পারমিটের মেয়াদ হলো আমাদের হচ্ছে হলো 1 বছর করে মেয়াদ। এর মধ্যে প্রায় 6-7 মাস কিন্তু অলরেডি চলে গেছে, আছে মনে হয় 6 মাসের মতো মেয়াদ আছে আরও। তো যাই হোক আসলে এটার মানে পরবর্তী কী হবে, কোথায় যে দাঁড়াবে, এটা আসলে কোথাও আমরা কোনো নিশ্চয়তা পাইতেছি না। ইন্ডিয়ান ভিসা না পাওয়াতে প্রথমত ইন্ডিয়ান ভিসার পিছনে দৌড়ে দৌড়ে মনে করেন যে আমি জবলেস হয়ে গেছি। প্রথমে তো আমার সব কিছু ফাইলপত্র, সব কিছু ডকুমেন্টস সব কিছু গোছানো, আমার ডেট পাওয়া, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করা, সেই সুবাদ থেকে সেই চিন্তা ভাবনা করে কিন্তু আমার মনে করেন যে আজকে জবলে যাওয়া, এগুলোর পিছনে দৌড়ে দৌড়ে। তো এখন এই ইন্ডিয়ান ভিসা না পাইলেই মনে করেন যে আমার কপাল পড়তেছে ধরতে গেলে। আমার ফিউচার মনে করেন যে ভবিষ্যৎ আমার অন্ধকারের দিকে যাচ্ছে। তো আমি আসলে কোন দিকে যাবে আমি এখন কোনো ডিসিশন নিতে পারতেছি না, আগেতেও পারতেছি না, পিছেতেও পারতেছি না। যেহেতু একটা ডিসিশন নিয়েছি, কিছু টাকা পয়সাও ইনভেস্ট করে ফেলছি, তার কারণ টাকা পয়সা যদি গেলেও আমাকে কোম্পানি আমার সব কিছু করছে, ওয়ার্ক পারমিট কোম্পানি দিছে, বাকিগুলো তো আমাকেই করতে হবে। তো এগুলো কিন্তু অলরেডি আমার কিন্তু ইনভেস্ট করা হয়ে গেছে। তো এই দিক দিয়ে এখন ধরতে গেলে আমার কিন্তু ইনকামও বন্ধ, আমার ফ্যামিলিও চালান লাগে, পরিবারও চালান লাগে। তো আমি এখন কোন দিকে যাবো আমি কিন্তু কোনো ডিসিশন মেক করতে পারতেছি না। যেহেতু এম্বাসি বাংলাদেশে নাই, এম্বাসি আমার রোমানিয়া যেতে হলে আমাকে ইন্ডিয়া যেতে হবে, কারণ রোমানিয়ান এম্বাসি হলো ইন্ডিয়াতে। ইন্ডিয়া আমাকে যেতেই হবে, সেই ক্ষেত্রে আমাকে ইন্ডিয়ান ভিসা ম্যানেজ করতেই হবে, যে নিয়ে হোক। এই জন্য আমি ইন্ডিয়ান ভিসার পিছনে দৌড়াইতেছি। আর যদি কাল মনে করেন যে ইন্ডিয়ান ভিসা যদি কাল না পাই, তাহলে এম্বাসি বাংলাদেশে হোক। এম্বাসি বাংলাদেশে হলে সেটা তখন তো আর এত কিছু করা লাগবে না, হয় ইন্ডিয়ান ভিসা চালু করুক, না হলে এম্বাসি বাংলাদেশে আনুক। আমি মনে করি ভিসা থিং আসলে মনে করেন যে সাধারণ মানুষের জন্য একটা খুব ভালো একটা মাধ্যম। যেমন আমি আসলে মানুষের কথা বলবো না, আমার নিজেকে দিয়ে বলবো। আমি তো অনলাইনে আবেদন করছি, মাত্র ওয়ার্ক পারমিট পেয়েছি। এখানে খালি ওয়ার্ক পারমিট পেলে যে আমি রোমানিয়া চলে যাবো তা কিন্তু না। এখানে একটা লোক, একটা ওয়ার্কার বা একটা যে কোনো লোক যদি গেলে ইউরোপ ঢুকতে যায়, এখানে কত প্রসেসিং করা লাগে এখন আমরা সচক্ষে দেখতেছি এগুলো। আর সেই প্রসেসিংগুলোই কিন্তু ভিসা থিং আমাকে করে দিচ্ছে। এরা ভিসা থিং ছাড়া মনে হয় না আমার দ্বারা জীবনে সম্ভব ছিল। মানে সত্য কথা বলতে কি আসলে এটা বললে তো মনে পক্ষে হয়ে যায়, এটা পক্ষে নিরপেক্ষ, আমি নিরপেক্ষভাবে বলতেছি। এখন পর্যন্ত আমি কোনো কথাবার্তা বলি নেই। ভিসা থিং হলো বলছি আগে সঠিক একটা মাধ্যম। যেমন ইন্ডিয়ান ভিসা পাচ্ছি না, ভিসা থিং কিন্তু একটা উদাহরণস্বরূপ একটা প্রমাণ। আমি যখন ফার্স্ট টাইম আমরা যখন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করি, তো ইন্ডিয়ান ভিসাতে আমার কাছ থেকে ভিসা থিং হলো যে সরকারি যে ফিসটা 800 কয়েক টাকা মনে হয়, সেই ফিসটাই কিন্তু নিছিল, সেই ফিসটাই নিছিল।
যখন মনে করেন যে তারা অ্যাপ্লিকেশন করছে, আমাদের ফিঙ্গার ডেট সব কিছু ওকে, যখন আমাদের এটা ক্যান্সেল হয়ে গেলো, শেখ হাসিনা যাওয়ার পরে যখন এটা ক্যান্সেল হয়ে গেল, এখন আমাদের এ নিয়েও ভিসা ম্যানেজ করতে হবে, ইন্ডিয়ান ভিসা ম্যানেজ করতেই হবে। কীভাবে করব? তখন এদিকে খুঁজতেছি, ওদিকে খুঁজতেছি, এমনকি থার্ড পার্টির মাধ্যমে কথাবার্তা বলতেছি। তখন থার্ড পার্টি আমাদেরকে কেউ অনেকে আশ্বাস দেয়, মনে করেন যে 20,000 টাকা লাগবে, 30,000 টাকা লাগবে, এমনকি 65,000 টাকা পর্যন্ত চাইছিল, একটা শুধু ভিসা দিবে তারা। এখন এমনকি মনে করেন যে অনেকে বলতেছে যে শুধু ফিঙ্গার বন্ধ করাবে, তাও 10,000 15,000 টাকা নেবে। তো সেখানে ভিসা থিংটা আমি কেন বিশ্বাস করবো না? ভিসা থিং তো আমার কাছ থেকে শুধু সরকারি যে ফিসটা সেটাই নিছে, তাহলে অবশ্যই তাহলে ভিসা থিং আমাদের জন্য একটা সঠিক মাধ্যম।